হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রস্তুতি একাডেমি ইউটিউব চ্যানেল। আজ 14 ডিসেম্বর অর্থাৎ রবিবার। আজ ওয়েস্ট বেঙ্গল সরকার পরিচালিত 27 সেট এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে। তো আজ প্রায় সমস্ত বিষয়ের উপর সেট এক্সাম পরিচালিত হয়েছে, কিন্তু সেই আমাদের প্রতিটা সাবজেক্ট পেপারের সঙ্গে রয়েছে একটা করে পেপার 1 অর্থাৎ জেনারেল পেপার সাবজেক্ট, যেখানে রয়েছে 50টা করে প্রশ্ন। তো আজকের আমাদের যে বিশেষ আলোচনা সেটা হলো এই যে পেপার 1 অর্থাৎ জেনারেল পেপারের যে 50টা প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যা দেখে তোমরা তোমাদের দেওয়া প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারবে এবং তোমরা কোন প্রশ্নগুলো সঠিক করেছো এবং কোন প্রশ্নগুলো ভুল করেছো সে সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসবে। তবে চলো আমরা শুরু করি। আমাদের এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আর একটা কথা বলে দিই, আমি আজকের যে প্রশ্নটা এখানে আলোচনা করছি সেই প্রশ্নটা হলো এক্স সিরিজ, অর্থাৎ 3টে সিরিজ রয়েছে এক্স ওয়াই জেড। তো এক্স সিরিজ প্রশ্নপত্র ধরে আমি আজকের আলোচনাটা শুরু করছি। তো এখানে ফার্স্ট প্রশ্ন যেখানে রয়েছে যে 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত হার্ট ল্যাম্প বইটির গল্পগুলো যে মূল ভাষায় লেখা হয়েছিল তা হলো কোন ভাষায়? তো সে বইটির অর্থাৎ হার্ট ল্যাম্প বইটির মূল গল্পগুলো এখানে মূলত লেখা হয়েছে কান্নাড় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কান্নাড়া ভাষাতে। দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লেখিত ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব শব্দগুলি কোন দেশের সংবিধানের আদর্শ থেকে গৃহীত? তো আমরা জানি আমাদের সংবিধানের শুরুতে একটা রয়েছে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা। সেই প্রস্তাবনা যদি এখানে বলে থাকতো, সেই প্রস্তাবনার ভিতরে আমরা দেখব যে সেখানে এই যে সমস্ত ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা পাই। এই যে প্রশ্নটা তোমাদের এখানে বলেছে, এই কিওয়ার্ডের কথা শুধু বলেছে। তো এই কিওয়ার্ডগুলো আমরা যে দেশের সংবিধানের আদর্শ থেকে গৃহীত করেছি সেটা হলো ফ্রান্সের সংবিধান অর্থাৎ ফরাসি সংবিধান থেকে। এখানে যদি বলতো যে প্রিয়াম্বেলের কনসেপ্টটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম আমেরিকার থেকে আমরা যে প্রিয়াম্বেলের কনসেপ্টটা নিয়েছি। তো 3 নম্বর প্রশ্ন হলো সংবাদপত্রে জাম্প লাইনের কাজ কি? জাম্প লাইনের কাজ হলো সংবাদের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে সেদিকে পাঠককে নির্দেশ করা, অর্থাৎ এ। উত্তর নাম্বার হলো এ। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়? তো 4টে অপশন আছে, অর্থাৎ জুম, ওয়েবএক্স, অ্যাজিউর অ্যান্ড স্কাইপ। এর মধ্যে অপশন নম্বর সি অ্যাজিউর, এটি হলো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে ট্রানজাকশনাল ইমেল সংযোগ বলতে যে ধারণাগুলি বোঝায় তা হলো ট্রানজাকশনাল ইমেল সংযোগ। অর্থাৎ এখানে যে ধারণাগুলি বোঝানো হয়েছে সেখানে হয়েছে যে অর্ডার নিশ্চিতকরণ, পাসওয়ার্ড পুনর্গঠন এবং অ্যাকাউন্ট নিবন্ধীকরণ। এই যে এখানে বলা হচ্ছে প্রোডাক্ট লঞ্চ, অর্থাৎ অপশন সি যেটা আছে পণ্য উন্মোচন বা প্রোডাক্ট লঞ্চ, এই বিষয়টা আমরা ট্রানজাকশনাল ইমেলের ক্ষেত্রে ট্রানজাকশনাল ইমেলের ক্ষেত্রে ব্যবহার করি না। এখানে অপশন যে অ্যান্সারটা হবে 1, 2 এবং 4, অর্থাৎ অর্ডার নিশ্চিতকরণ, পাসওয়ার্ড পুনর্গঠন এবং অ্যাকাউন্ট নিবন্ধীকরণ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর, নিচের কোন বিষয়টি ভিডিও কনফারেন্সিং এর সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে? এখানে 4টের অপশন রয়েছে, তার মধ্যে হলো অপশন নাম্বার সি, অর্থাৎ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম নামক বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, এটা ভেন ডায়াগ্রামের উপরে দিয়েছে, অর্থাৎ লজিক্যাল রিজনিং যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে বলছে যে নিচের কোন রেখাচিত্রটি পিতা, শিক্ষক ও পুরুষদের মধ্যে সম্পর্ক সর্বাপেক্ষা যথাযথভাবে প্রকাশ করে? এখানে হবে অপশন নাম্বার সি। অর্থাৎ এখানে দেখো, তোমরা যদি দেখো এই সার্কেলটাকে আমরা যদি বলি পুরুষ বা শিক্ষক বলছি, আর এই ভিতরের এই দুটোর মধ্যে ভিতরের সার্কেলটাকে আমরা পিতা বলছি, অর্থাৎ সকল পিতা আমরা পুরুষ কিন্তু বলতে পারবো, এবং কিছু শিক্ষক কিছু পুরুষও হতে পারে। এখানে ইংলিশ কোশ্চেনটা যদি দেখো, এখানে টিচার্স বলেছে, এখানে কিন্তু ওমেন বা ফিমেল এভাবে কোনো কিছু ভাগ করেনি। অর্থাৎ এখানে আমরা কিছু শিক্ষক পুরুষ এবং কিছু পুরুষ ও শিক্ষক
সেই হিসাবে আমরা অপশন নাম্বার সিটা নিয়েছি। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন ম্যাথের ওপর দিয়েছে 8 নম্বর প্রশ্ন, বলছে একটি পরীক্ষায় 20টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -1 এবং শুদ্ধ উত্তরের জন্য 3 নম্বর দেওয়া হবে। কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নে 0 দেওয়া হবে। ওই পরীক্ষায় নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয়? তো 58 স্কোর এটা কোনোভাবে পাওয়া সম্ভব নয়। এই যে -7, 50, -19 এ নাম্বারগুলো পাওয়া সম্ভব, কিন্তু 58টা সম্ভব নয়। পরবর্তী ম্যাথের কোশ্চেন বলছে যে 5 জন বালক ও 3 জন বালিকার একটি দল থেকে র্যান্ডম ভাবে 3 জনকে বেছে নেওয়া হলো। এক্ষেত্রে বালকদের চেয়ে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত? এখানে অ্যান্সার হবে 3/8, অর্থাৎ অপশন ডি। পরবর্তী প্রশ্ন সেম ম্যাথ থেকে এসেছে, একজন ব্যাটসম্যান 62 রান করেছেন, সমস্ত রানই এসেছে বাউন্ডারি থেকে, অর্থাৎ 4 এবং 6 মেরে। আনুমানিকভাবে সর্বোচ্চ কত শতাংশ রান 4 মারার মাধ্যমে এসেছে? এখানে হবে 90%। কেন 90%? আমরা যদি দেখি 4 14 56, অর্থাৎ 14টা 4 মেরেছে এবং 56 6 62, একটা 6 মেরেছে। তো এখানে অ্যান্সার হবে 90%। 11 নম্বর এটা এসেছে এনভায়রনমেন্ট থেকে, স্বাভাবিক বাসভূমির বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় ex-situ, অপশন বি। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে জলে যা মিশলে ব্লু বেবি সিনড্রোম হয়, এটা এসেছে সেই পরিবেশ থেকে। এখানে নাইট্রেট জলে মিশলে ব্লু বেবি সিনড্রোম হয়। সেই 13 নম্বর প্রশ্ন এনভায়রনমেন্ট থেকে, কিয়োটো প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ 1997 সালে যে কিয়োটো প্রোটোকল, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কম করার কথা বলা হয়েছিল, 6টা গ্রিন হাউস গ্যাসের কথা বলেছিল, সেই গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত 3টি আর কি কি? 3R ফর্মুলা, যেটা পরিবেশের সঙ্গে সম্পর্কিত। রিডিউস অর্থাৎ কমানো, রিইউজ অর্থাৎ যে টাকা বাকি রয়েছে সেটাকে পুনরায় ব্যবহার করা, এবং রিসাইকেল পুনরায় আবার উৎপাদন করা। 15 নম্বর প্রশ্ন আইসিটি থেকে রয়েছে, নিচের কোন বক্তব্যটি গবেষণার ক্ষেত্রে আইসিটির ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করে? এটা রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসেছে। এখানে অ্যান্সার হবে এটি তথ্য সংগ্রহ করে আইসিটি অর্থাৎ এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে আমরা রিসার্চের কি ব্যবহার করতে পারি? ডেটা কালেকশন করতে পারি, এছাড়া সংরক্ষণ করতে পারি, এছাড়া অ্যানালিটিক্যাল বিভিন্ন অ্যানালাইজিং ইনফরমেশনের ক্ষেত্রে বিশ্লেষণে সাহায্য করে থাকে। 16 নম্বর প্রশ্ন এটা এসেছে লজিক্যাল রিজনিং থেকে এসেছে, পালকযুক্ত পাখি ও পাওয়ালা বেড়াল হলো কি ধারণা? বলছে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক, প্রত্যক্ষ অর্থাৎ পারসেপচুয়াল, এবং তাত্ত্বিক থিওরিটিক্যাল, এবং থিম সংক্রান্ত থিমেটিক। এটা ব্যবহারিক ধারণা, প্র্যাকটিক্যাল কনসেপ্ট। 17 নম্বর প্রশ্ন বলছে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রই 4টি করে পা। এটা এসেছে লজিক্যাল রিজনিং বলা যেতে পারে, বা রিসার্চেরও কোশ্চেন বলা যেতে পারে। এটা কনসেপ্ট থেকে এসেছে ডিডাকটিভ বা ইন্ডাকটিভ যে রিজনিং থেকে এসেছে লজিক্যাল রিজনিং। তো এখানে আমরা দেখব যে এই যে আরোহী যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং এ আমরা কিন্তু জানি যে টপ ডাউন, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেলের কনসেপ্ট, অর্থাৎ আমরা যত বেড়াল দেখেছি প্রত্যেকটিরই 4টি করে। দেখো যত বেড়াল দেখেছি বলতে স্পেসিফিক কয়েকটা দেখেছে, সেই বেড়ালগুলো 4টে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রে 4টি পা থাকে, অর্থাৎ সে কিন্তু জেনারেশনকে জেনারেলাইজেশন করে নিচ্ছে, অর্থাৎ সমস্তগুলোকে সে অ্যাজুম করে নিচ্ছে, অর্থাৎ স্পেসিফিক থেকে মাত্র কয়েকটা থেকে সে জেনারেলে চলে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা আরোহী যুক্তি বলবো। নিচের সংখ্যাগুলোর ক্রমপর্যায়ে সর্বশেষ সংখ্যাটি বেছে নিন। এখানে অ্যান্সার হবে 169। কেন হয়েছে যদি বলো, তাহলে এখানে আমরা স্কোয়ার করে করে যদি দেখি 1 স্কোয়ার 0 স্কোয়ার হবে 1 স্কোয়ার, এবং পরবর্তীকালে সেই 1 স্কোয়ার প্লাস 1 2 স্কোয়ার আর 4 প্লাস 1, আচ্ছা এখানে 3 স্কোয়ার হবে, 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 হয়ে গেল। তারপর 4 প্লাস 1 5 স্কোয়ার 25, তারপর বলছে 5 স্কোয়ার ইন্টু, এখানে আমি তোমাদেরকে ভুল বোঝাচ্ছি, এখানে স্কোয়ার করে করে এসেছে, অর্থাৎ ফার্স্ট এসেছে 3 স্কোয়ার এসেছে 9, তারপরে 3 ইন্টু 4 4 স্কোয়ার 64, 5 স্কোয়ার তো 5 5 25, তারপরে এখানে 8 5 13 হবে, এখানে কষলে ভালো হতো, অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারতে। 13 স্কোয়ার হবে, অর্থাৎ 169, এখানে অ্যান্সারটা হবে।
19-এর দাগে বলছে যে 19 নম্বর প্রশ্ন, যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধাগুলি কি? এই প্রশ্নটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, 1 মিনিট। 19-এর দাগে বলছে যথাযথভাবে ডেটা পরিচালনার ক্ষেত্রে মূল সুবিধা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ এফেক্টিভ ডাটা গভর্নেন্স। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এখানে বলেছে যে উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা। পরবর্তী 20 নম্বর প্রশ্ন বলছে, একটি বিধির উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয় ডেটার গোপনীয়তা ও সুরক্ষাকে। 21 নম্বর প্রশ্ন সেই ম্যাথ থেকে এসেছে, যদি 40টি কমলালেবুর ক্রয় মূল্য 50টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ ও ক্ষতির শতাংশ হলো 20% ক্ষতি। আবার অঙ্ক, একটি বিদ্যালয়ে গণিত, পদার্থবিদ্যা ও জীববিদ্যার আসন সংখ্যার অনুপাত 5:7:8। এই আসনগুলি যথাক্রমে 40%, 50% ও 75% বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আসন সংখ্যা বৃদ্ধির পরে 3টি বিষয়ের অনুপাত কত হবে? এখানে অ্যান্সার হবে 2:3:4। পরবর্তী প্রশ্ন বলছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন অর্থাৎ 1986-এ যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট প্রণীত হয়েছিল? এখানে ভোপাল দুর্ঘটনা, গ্যাস দুর্ঘটনা যেটা হয়েছিল 1986-তে, তার উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন বলছে, নুরেমবার্গ কোড যে প্রত্যুত্তরে প্রণীত হয়েছিল, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণার নৈতিকতা লঙ্ঘনের ভিত্তিতে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ন্যাৎসি যে ক্যাম্পগুলো ছিল, সেখানে বিভিন্ন রিসার্চ করার জন্য বিভিন্ন ব্যক্তিরা সেখান থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে থাকে। তো সেই তথ্যগুলো যাতে ন্যাৎসি সরকারের বিরোধী না হয়ে যায় এবং সেই সরকারের উপর এফেক্ট ফেলতে পারে, সেই উদ্দেশ্যে সেই রিসার্চের উপর, মেথোডোলজির উপর কিছু নিয়ম চালু করা হয়েছিল প্লাগারিজম সম্পর্কিত, সেটাকে বলছে নুরেমবার্গ কোড। 25-এর দাগে বলছে, কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে থাকে? ফায়ারওয়াল আমরা জানি যে অন্তর্মুখী অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফিল্টার করে, অর্থাৎ ভাইরাস থেকেও রক্ষা করে। 26-এর দাগের প্রশ্ন বলছে, স্বচ্ছ ও নিরাপদভাবে জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তি কাজে লাগে? এখানে হবে ব্লকচেন, অ্যান্সার হবে ব্লকচেন। 27 নম্বর বলছে, ওপেন বুক পরীক্ষার সুবিধা হলো উপাদান পরিচালনা দক্ষতা অর্থাৎ রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল। ওপেন বুক অর্থাৎ বই খুলে যে এক্সাম দেওয়ার যে পরীক্ষা, অর্থাৎ একটা পরীক্ষা আমরা দিচ্ছি, সেখানে আমাদেরকে বই দিয়ে দিয়েছে। তো এখানে কি কোন অ্যান্সারটা হতে পারে? দেখো, উপাদান পরিচালনার দক্ষতা, অর্থাৎ সবার হাতে বই রয়েছে, কিন্তু সবাই সেই অ্যান্সারটাকে কিভাবে লিখবে, তার সঙ্গে সঙ্গে তার ক্রিয়েটিভ যে স্কিল আছে, সে কিভাবে সেই কোশ্চেনটার অ্যান্সারটা পরীক্ষার খাতায় নামাবে, সেক্ষেত্রে তার কিন্তু একটা দক্ষতার দরকার হয়। সেক্ষেত্রে অ্যান্সারটা হবে উপাদান পরিচালনা দক্ষতা বৃদ্ধি। 28 নম্বর প্রশ্ন বলছে, এনইপি 2020 অনুসারে শিক্ষার যে বিভিন্ন ক্ষেত্রে শিল্পকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি? এটা হলিস্টিক লার্নিং এর কথা বলছে, সাময়িক শিক্ষা। পরবর্তী প্রশ্ন 29 নম্বরের, কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস বলতে প্রধানত বোঝায় বিদ্যা চর্চা একটি বিশেষ ক্ষেত্র। 30 নম্বর, শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? শ্রেণীকক্ষে পাঠদানের সময় অর্থাৎ ডিউরিং ক্লাসরুম, এটা হবে ফরমেটিভ মূল্যায়ন, অর্থাৎ যে ক্লাস টেস্টগুলো যে নেওয়া হয়, তার মধ্যে থেকে ক্লাস টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি স্টুডেন্টের যে কোন বিষয়ে তার গাফিলতি রয়েছে, কমতি রয়েছে, সেই বিষয়টা আরও আমরা ভালোভাবে তাকে ইভ্যালুয়েশন করতে পারি, ভালোভাবে তাকে ট্রেনিং দেওয়া যেতে পারে, এটা ফরমেটিভ মূল্যায়ন হবে। প্লেসমেন্টটা হবে যেটা ছাত্র একটা বিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে যে টেস্টটা দেওয়া হয়। ডায়াগনস্টিক হবে যে কোনো বিষয়টাকে স্টুডেন্টের অসুবিধা হলে তাকে বারে বারে সেটাকে বুঝিয়ে তাকে ডায়াগনোস করা। আর সামেটিভটা হলো যে ফাইনাল এক্সাম। 31 নম্বর প্রশ্নটা হলো, স্বাস্থ্য পরিষেবা কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত? এটা ভোকেশনাল শিক্ষা। 32 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি উৎসাহব্যঞ্জক ও সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করে? অ্যান্সার হবে সহায়তাকারী অনুষ্ঠান অর্থাৎ গাইডেন্স প্রোগ্রাম। এবার দিয়েছে তালিকা মেলানো, অর্থাৎ 33 নম্বর প্রশ্ন বলছে স্রোতগঙ্গাটা হবে এখানে গবেষণা সন্দর্ভ ও অভিসন্দর্ভের ডিজিটাল ভার্নাল, অর্থাৎ 1-3। সোয়াম হবে এটা একটা মক প্ল্যাটফর্ম অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে বি হবে অনলাইন কোর্স প্রদানকারী প্ল্যাটফর্ম। B2 নেট হবে
ন্যাশনাল অ্যাডভাইজারি ডিসপোজার এইরকম টাইপে হবে, যে যেখানে বিদ্যার্থিনী পুরস্কারের যে ডিজিটাল ভান্ডার সেকেন্ডারি বা প্রাইমারি সোর্স আমরা পেয়ে থাকি, যেমন দীক্ষাটো যেটা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম হয়, না সরি দীক্ষা হবে তোমার শিক্ষাগত উপাদানের প্ল্যাটফর্ম, অর্থাৎ অপশন নম্বর বিটা কারেক্ট। পরবর্তী প্রশ্ন সেই সেম, এখানে আন্তঃসম্পর্কিত অর্থাৎ ইন্টারকালচারাল, মাল্টিকালচারাল, ক্রস কালচারাল, ট্রানজাকশনাল কমিউনিকেশনের কথা বলছে, এখানে অ্যান্সার হবে বি, এখানে অ্যান্সার হবে বির দাগে। পরবর্তী প্রশ্ন বলছে, সেই তালিকায় দিয়েছে, বলছে গবেষণা প্রশ্ন, রিসার্চ যে হাইপোথিসিস, গবেষণার স্টাডি যে স্যাম্পল অফ দ্য স্টাডি বা নমুনা, এবং গবেষণার যে টুলস, এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ গবেষণা প্রশ্ন যেটা হচ্ছে গবেষণা সম্পর্কিত যে প্রশ্নের উত্তর দেয়া হবে, হাইপোথিসিস মানে অনুমান করা, অর্থাৎ গবেষণা প্রশ্নের আনুমানিক উত্তর অ্যাজাম্পশন করা। 3 নম্বর গবেষণা নমুনা, বিস্তৃত ক্ষেত্রে গবেষণা, এবং গবেষণার যন্ত্রাদি যেটা টুলস, যেসব যন্ত্রের সাহায্যে তথ্য সংগ্রহ করা হয়। 36 নম্বর প্রশ্ন, যেখানে লজিক্যাল রিজনিং থেকে দিয়েছে আত্মবিশ্বাস অর্থাৎ অন্ধবিশ্বাস, ব্যাপ্তি, উপমান, পূর্বমীমাংসা। অন্ধবিশ্বাস অ্যান্সার হবে ব্যক্তি ও সমাজের উপর নয়ার্থক প্রভাব। ব্যাপ্তি অর্থাৎ মেজর টার্ম এবং মিডিল টার্মের মধ্যে একটা রিলেশন, অর্থাৎ ধোঁয়া ও আগুন। ব্যাপ্তি। উপমান অর্থাৎ কম্প্যারিসন অর্থাৎ তুলনার মাধ্যমে জ্ঞান প্রদান, এবং পূর্ব মীমাংসা যেটা বেদের প্রামাণিকতার বলছে, বেদিক নলেজের কথা বলছে, জৈমিনী। অ্যান্সার হবে বির দাগে। 37 দাগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অ্যান্সার হবে 1, 3 এবং 4। 1, 3, 4 জলবায়ুর পরিবর্তন প্রতিরোধ এখানে বলা হচ্ছে না, এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট সাস্টেনেবল বলছি কেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে, হ্যাঁ এখানে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এই সম্পর্কে কোনো কিছু বলছে না। 38 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন প্ল্যাটফর্মগুলি শুরু হওয়ার তারিখ অনুযায়ী ঊর্ধ্বক্রম কালানুক্রমে সাজায়। এখানে ফার্স্ট হবে যেটা, ফার্স্ট আসবে তো আমাদের ফেসবুক 2004 সালে, তারপরে আসবে ইউটিউব 5, টুইটার 6 এবং ইনস্টাগ্রাম 10, অর্থাৎ সির দাগের প্রশ্ন, সির দাগের অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন, এখানে গবেষণা সম্পর্কিত যে পর্যায়গুলো বলছে, তো এখানের অ্যান্সার হবে এ, অর্থাৎ প্রথমে গবেষণার উদ্দেশ্য ব্যক্ত করা, তারপরে আসবে লক্ষ্য যে উত্তরদাতা শনাক্ত করা, তারপরে হবে প্রশ্নের খসড়া, গবেষণা প্রশ্নাবলী পূর্ব নিরীক্ষা এবং গবেষণার চূড়ান্ত রূপদান। অপশন এ। 40 নম্বর কোশ্চেন বলছে, সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হলো। এখানে খুব সহজ কোশ্চেন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রমের উদ্দেশ্য, সক্ষমতা, শিক্ষার ফলাফল। ডি। 41 নম্বর প্রশ্ন বলছে, অ্যাসারশন রিজনিং দিয়েছে, এখানে বলছে জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই কারণ, এখানে কারণ দিয়ে সবসময় তোমরা অ্যাসারশন রিজনিং যখন করবে মিডিলে কারণ দিয়ে ভাবার চেষ্টা করবে। কারণ প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন ও খাদ্য সুরক্ষার উপর প্রভাব ফেলে। এটা সঠিক, ইয়ে হবে অ্যান্সার। 42 সেই অ্যাসারশন রিজনিং বলছে, হিমালয় পর্বতশ্রেণী ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেটা অবশ্যই বিভিন্ন কাজকর্মের ফলে, প্রাকৃতিক বিভিন্ন বা মানুষ সৃষ্টি বিভিন্ন কাজের ফলে ভূমিধস বা বরফধস বৃদ্ধি পেয়েছে, এবং সাম্প্রতিককালে হিমালয় পর্বতশ্রেণী বৃহৎ আকারে খনন কার্যের ঘটনা ঘটছে। খনন কার্যের ঘটনা ঘটছে বলে তো ভূমিধস নানা রকম প্রাকৃতিক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি। তো সেক্ষেত্রে এখানে আমরা অপশন এটাকেই ঠিক করব। পরবর্তী প্রশ্ন বলছে 43 দাগে, কোনো বস্তুগত কাঠামো ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। এটা কি সঠিক? যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করব? ইন্টারনেটের জন্য আমাদের ওয়াইফাই দরকার বা বিভিন্ন টুলস দরকার, সেগুলো ছাড়া আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে রিজনিং বলছে বিভিন্ন বেতার প্রযুক্তি যেমন ওয়াইফাই যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহারে সম্ভব করে তুলেছে। এখানে রিজনিংটা ঠিক, অ্যাসারশনটা ভুল। অপশন সি। 44 বলছে, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 যে বার্ষিক প্রতিবেদন হয়েছিল, সেখানে সংবাদ মাধ্যমে স্বাধীনতা ভারতের 180টি দেশের মধ্যে 151তম স্থান অধিকার করেছে। এটা ঠিক বলছে, কারণ এর আগে ছিল 180টি দেশের মধ্যে মেবি 159 ছিল ইন্ডিয়ার স্থান ছিল, এখন সেটা 151-এ এসেছে। এবং রিজনিংয়ে বলছে যে বর্তমানকালে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমেই বেশি অনুসরণ করে থাকে। এটা আমরা ভুল হিসাবে ধরবো, কারণ বর্তমানকালে পাঠকরা বলেছে, পাঠকরা কিন্তু তারা অফলাইনে বেশি বই পড়ে, তারা অনলাইনের উপর এত নির্ভর করে না বেশি।
পাঠকরা অফলাইনেই পড়ে, সেক্ষেত্রে অপশান অ্যাসার্শনটাই জাস্ট এখানে রাইট হবে, অপশান সি। 45 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় দর্শনের মীমাংসা বিদ্যা বৈদিক প্রথা উৎসর্গের উপর গুরুত্ব দেয়। এটা ঠিক বলেছে। মীমাংসা বিদ্যা অনুসারে বেদ চিরায়ত ও অভ্রান্ত। বৈদিক প্রথা উৎসর্গ পদ্ধতি সম্পর্কিত ক্রিয়াক্রম পালন করলে ইয়াকাল পরকালের ধর্ম অর্থলাভ হয়। এটা দুটোই ঠিক এবং দুজনের সঠিক ব্যাখ্যা। এটা যদি তোমরা লজিক্যাল রিজনিং এর যে ইন্ডিয়ান যে লজিক সিস্টেমে যদি যাও, শেষের দিকে তোমরা দেখবে যে 6টা লজিক আছে, যেখানে ন্যায়, যেখানে বলছে যে মীমাংসা, যোগ, সাংখ্য, তার মধ্যে মীমাংসা দর্শন থেকে কোশ্চেনটা এসেছে, যেটার প্রবক্তা হলো জৈমিনী। পরবর্তী প্রশ্ন, এখানে স্ক্রল হয়ে গিয়েছে, সরি এক মিনিট। এখানে তোমাদের দিয়েছে যেটা কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন। কম্প্রিহেনশনটা আমি ফার্স্ট পড়ছি, তোমরা শুনে নাও, তোমরাও পড়েছো। বলছে তবে তত্ত্ব সম্পর্কিত সরল এই ধারণা থেকে সম্পূর্ণ চিত্রটি বোঝা যায় না। আধুনিক যুগের ইতিহাস শুধুমাত্র যে শিশু মৃত্যু হ্রাসের কাহিনী বলে না, বলে সাম্প্রতিককালে মানুষ্য সভ্যতা অত্যন্ত দ্রুত হারে এবং বিপুল পরিমাণে তথ্য উৎপাদন করতে শুরু করেছে। প্রত্যেকটি স্মার্টফোনের মধ্যে প্রাচীনকালের আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের চেয়েও বেশি তথ্য ধরা রয়েছে। একটি ফোনের মালিক মুহূর্তের মধ্যে বিশ্বের শতকোটি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, অথচ এত তথ্যের এই বিদ্যুৎ গতি প্রবাহের মধ্যেও মানব জাতি ধ্বংসের অত্যন্ত কাছাকাছি চলে রয়েছে। তো এই যে কম্প্রিহেনশনটা দিয়েছে, রিডিং কম্প্রিহেনশনটা, প্যাসেজটা, এখান থেকে 5টা প্রশ্ন এবার দিয়েছে। বলছে যে উদ্ধৃত যে অনুচ্ছেদের লেখক তত্ত্বকে যা বলে বিবেচনা করেছেন তা হলো কার্যসিদ্ধির উপায়, অর্থাৎ এই যে সোর্স, এই যে স্মার্টফোনের মাধ্যমে তুমি যে গ্রন্থাগারের চেয়ে বেশি তথ্য পাচ্ছ, সেই তথ্যের দ্বারা তোমার যে বিভিন্ন কার্যগুলো তুমি সম্পাদন করতে পারবে, সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে। রিসাস রোগ যার রক্ত থেকে শুরু হয়, এটা হলো মাতৃগর্ভের ভ্রূণ থেকে শুরু হয়। 48 দাগে বর্তমানে রিসাস রোগাক্রান্ত শিশুদের মৃত্যু হার চিকিৎসার ফলে কমে দাঁড়িয়েছে 2%-এরও কম। 49 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে রোগ নিরাময়ের ক্ষেত্রে নাটকীয় সাফল্য লাভের মূল কারণ কি? মূল কারণ এখানে বলা হচ্ছে যে চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, অ্যানালাইজিং করা হচ্ছে এবং শেয়ারিং অফ মেডিকেল ডাটা, ফলে আমরা চিকিৎসার ক্ষেত্রে আরো উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত ট্রিটমেন্ট ব্যবহার করে আমরা রোগীকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারছি। শেষ প্রশ্ন পেপার 1-এর, যেটা বলছে যে মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক কি সিদ্ধান্তে পৌঁছেছেন? তো মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে কি সিদ্ধান্তে পৌঁছেছেন, এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা কম্প্রিহেনশনের অর্থাৎ প্যারা লাস্ট লাইন পড়ো বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে যে অথচ এত তথ্যের এই বিদ্যুৎ গতি প্রবাহের মধ্যেও মানব জাতি ধ্বংসের অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। তো এখানে অ্যান্সারটা হবে মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক বলছে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি চলে এসেছে। তো এই হলো আমাদের 50টা প্রশ্ন। তো তোমরা নিজেদের যে প্রশ্নপত্রের সাথে এই 50টা প্রশ্নের উত্তর মিলিয়ে দেখো যে তোমরা কটা ঠিক করেছো। তারপরে আমরা পরবর্তীকালে যে 27তম যে সেটের কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। তো থ্যাংক ইউ সকলকে।